Assalamu alaikum, dear students. I am Mazharul Islam. Welcome to Al Amin Academy, Shujapur branch. At first, we are discuss about the topics of paragraph out of many writings. Paragraphs is a unit which comprises reporting, essays, or etc. প্যারাগ্রাফ ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত বিভিন্ন শব্দ সংখ্যায় বিভিন্ন রকমভাবে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী করানো হয়। আমরা ক্লাস 10-এর যদি ডিসকাস করি, ক্লাস 10-এর ডিসকাশন প্যারাগ্রাফটা আরেকটু ভালো এবং আরও হাই লেভেল বা আরও সেটা নিয়ে একটু বিস্তর ডিসকাশন থাকে। ক্লাস 10-এর আমরা যে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত স্টুডেন্ট তারা প্রিপারেশন নেয় প্যারাগ্রাফ, তাদের মধ্যে একটা অ্যাপ্রিহেনশন থাকে ইন দেয়ার মাইন্ডস। সেই অ্যাপ্রিহেনশনটাকে কাটানোর জন্য একটা সহজ সরল উপায় আজকে আমরা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় এবং তার সুন্দর একটা উপায় আমরা আজকে ডিসকাস করব। প্যারাগ্রাফ কি? হোয়াট ইজ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ রিলেটেড সেন্টেন্স দ্যাট ডেভেলপস অন মেন আইডিয়া। Remember that on main idea, on the topics which you discuss, which you elaborate, which you expand the whole system of the main idea. Now, how many types of paragraph are there? Mainly, we have read or we have discussed about the paragraphs, that is paragraph on some illustration person, that means biography, paragraph on the current topics, paragraph of the personal experience. 3 types of paragraph remain there. Now, paragraph on the biography. Many students tell us that biography is another thing. This is not a paragraph, but it is wrong idea. প্যারাগ্রাফটা কিন্তু বায়োগ্রাফিটাও কিন্তু প্যারাগ্রাফের অন্তর্ভুক্ত এবং আমরা এটাকে একটু ভিন্ন রকমভাবে করে থাকি। কারণ টেন্সের ক্ষেত্রে যখন আমরা যাই তখন প্যারাগ্রাফ, যে দুটো প্যারাগ্রাফ আছে কারেন্ট টপিকস এবং পার্সোনাল এক্সপিরিয়েন্সের যে দুটো প্যারাগ্রাফের ভাগ, সেটার থেকে বায়োগ্রাফিক্যাল প্যারাগ্রাফটা পুরো একটু আলাদা হয়। কীরকম আলাদা হয়? শুধু টেন্সের ক্ষেত্রেই আলাদা হয়। কারণ বায়োগ্রাফি তারই হয় বেশিরভাগই যে মরে যায়, যা মৃত্যু হয়, ডেথ হয়, পাসিং অ্যাওয়ে হয়, সেক্ষেত্রে তার টেন্সটা কিন্তু পাস্ট টেন্স হয়। কিংবা যে বেঁচে আছে তার যখন জন্ম তথ্য আমরা নেব বা তার পূর্ব জীবনের কাহিনীগুলো আমরা লিখব প্যারাগ্রাফে, সেক্ষেত্রে সেই প্যারাগ্রাফ সেগুলো পাস্ট টেন্সই হয়। তাহলে বায়োগ্রাফিক্যাল প্যারাগ্রাফ ছাড়া আমরা কোনো প্যারাগ্রাফই পাস্ট টেন্সে লিখব না, মেনলি প্রেজেন্ট টেন্সই লিখব যতটা সম্ভব, ব্যতিক্রমী হতে পারে। এবার কোন কোন বেসিসের উপরে প্যারাগ্রাফগুলো লেখা হয়? On which basis paragraphs are written? তো হাউ টু রাইট এ প্যারাগ্রাফ, তো বেসিসটা আমরা ডিসকাস করছি। এবং প্যারাগ্রাফটা লিখতে গেলে কোন কোন পয়েন্টসগুলো খুব ভালো এবং লক্ষণীয়ভাবে মনে রাখা দরকার, সেটা হচ্ছে ইনডেন্ট। ফার্স্ট হচ্ছে ইনডেন্ট। তার আগে আমি ইনডেন্ট কথাটা আলোচনার আগে একটু বলি যে প্যারাগ্রাফ লিখতে গেলে যেটা সব থেকে আগে দরকার হয় সেটা হচ্ছে তার হেডিং। অর্থাৎ হেডিং ছাড়া কোনো প্যারাগ্রাফ হয় না, এটা কিন্তু ভুললে চলবে না। হেডিং দিতে হবে, তারপরে শুরু হলো প্যারাগ্রাফের পর্বগুলো। হেডিং দেওয়ার পরে প্যারাগ্রাফে যেটা আসে, আমরা যে প্যারাগ্রাফটা লিখব, লেখার আগে ফার্স্ট সেন্টেন্সটা যখন আমরা স্টার্ট করব, 2 ফিঙ্গার স্পেস, দ্যাট মিনস আমরা দুটো ফিঙ্গারকে বসিয়ে যতটা স্পেস হয় ততটা স্পেস আমরা প্রথম লাইনটাতে ছাড়বো। পরের লাইনগুলো কিন্তু আমরা এইভাবেই ডিসকাস করব। এটা হচ্ছে ইনডেন্টের আলোচনা। আমরা এইটা ইনডেন্টের আলোচনা করলাম। তারপরের 2 নম্বর পয়েন্টস আসছে টপিক সেন্টেন্স। যেই টপিক সেন্টেন্সটাকে মেন সেন্টেন্স বলেও উল্লেখ করা হয়। এই টপিক সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেই সেন্টেন্সটা প্যারাগ্রাফে কি লেখা হবে, প্যারাগ্রাফে আমরা কি আলোচনা করব পরবর্তীতে, পুরোটাই কিন্তু এই মেন সেন্টেন্স বা টপিক সেন্টেন্সের মধ্যেই থাকবে। যদি আমরা টপিক সেন্টেন্সটা সঠিকভাবে দিতে না পারি
বা আমরা একটা সুপারফিশিয়াল একটা ভাষা সেন্টেন্স যেন তেন প্রকারে লিখে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমার পরবর্তী প্যারাগ্রাফের যে মূল অংশটা সেটা একদম ব্যর্থ হয়ে যাবে। আমরা একটু তুলনায় এক্সাম্পলে চলে আসি। আমাদের সব থেকে ছোট অংশ দেহের হচ্ছে মাথা, কিন্তু এই মাথাটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে মাথা ছাড়া দেহটা পুরোপুরি অকার্যকর। ঠিক তেমনই আমাদের প্যারাগ্রাফ লিখতে গেলে যেটা টপিক সেন্টেন্স বা মেন সেন্টেন্স আছে সেই সেন্টেন্সটা কিন্তু একদম মূল্যবান এবং কার্যকর হওয়া দরকার, তা না হলে সেই প্যারাগ্রাফ কিন্তু আর হবে না। সেক্ষেত্রে আমাদের সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। তারপরে নেক্সট আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসি, বডি সেন্টেন্সেস। দ্যাট মিনস বডি সেন্টেন্সটা কিন্তু একটা এলাবোরেট সিস্টেম অফ এ প্যারাগ্রাফ। এই বডি সেন্টেন্সের মধ্যে কি কি থাকে অন অর মোর সেন্টেন্সেস দ্যাট টকস অ্যাবাউট দ্য মেন আইডিয়া। অর্থাৎ যে প্রথম সেন্টেন্স বা টপিক সেন্টেন্সটা বা যে আইডিয়াটা আমরা ফার্স্ট সেন্টেন্সে দিলাম সেই সেন্টেন্সটাকে এক্সপ্লেন করতে হবে। কিভাবে এক্সপ্লেন করতে হবে? উইথ রিজন, উইথ স্ট্যাটিস্টিক্স, উইথ কোটস, উইথ এক্সাম্পল, এটসেট্রা এটসেট্রা। এই সব জিনিসগুলো দিয়ে আমরা সেটাকে এলাবোরেট করব, বিস্তার করব, এক্সপ্যান্ড করব। এই ব্যাখ্যাটাকেই আমরা মূল টপিক সেন্টেন্সের ব্যাখ্যাটাকে আমরা বডিতে নিয়ে আসবো। তারপরে কি হবে? তারপরে আমাদের চলে আসবে শেষ পয়েন্ট, সেটা হচ্ছে কনক্লুশন। কনক্লুশনকে আরেক রকমভাবে ডাকা হয় ইংলিশে ট্রানজিশন, আরেকটা ডাকা হয় থেসিস স্টেটমেন্ট। থেসিস স্টেটমেন্টটা কিন্তু খুব মূল্যবান পয়েন্ট। থেসিস স্টেটমেন্টটা হচ্ছে আমরা ইতিপূর্বে যা ডিসকাস করলাম, যা আমরা লিখলাম, যা আলোচনা করলাম, সব কিছুর একটা মূল এবং একটা ইতিবাচক সেন্টেন্স একটা এই লাস্ট সেন্টেন্সটাতে ফুটে উঠবে। অর্থাৎ সেই সেন্টেন্সটা হচ্ছে ওয়ান সেন্টেন্স দ্যাট সামারাইজ করবে। অর্থাৎ আগের যে সেন্টেন্সগুলো আমরা লিখলাম সেই সেন্টেন্সটাকে অত্যন্ত সংক্ষিপ্ত একটা সেন্টেন্সে নিয়ে আসতে হবে। সামারাইজ দ্য মেন আইডিয়া অ্যান্ড হোয়াট ইউ রোট অ্যাবাউট। অর্থাৎ তুমি যা এর আগে লিখলে বডি সেন্টেন্সগুলো কিংবা মেন টপিক্সটা যা লিখলে সব কিছুর সারাংশ তাকে পুরো একটা সেন্টেন্সে সামারাইজ করতে হবে। রাইট, হ্যাঁ, অর টেল অ্যাবাউট হোয়াট ইউ রোট অ্যাবাউট। নেক্সট আমরা চলে আসি, আমরা তো এটা একটা সাধারণ নিয়মকানুন আমরা বললাম যে এইভাবে লিখলে একটা প্যারাগ্রাফ রচনা করা যায়। আমরা কিন্তু অ্যাপ্রিহেনসিভ না হয়ে আমরা যদি একটু রাইটিংটাকে নিজের মতো করে একটু ভাবি, অ্যাট ফার্স্ট যে প্যারাগ্রাফটা, যে কোয়েশ্চেনটা তোমরা মাধ্যমিক কিংবা যেই কোনো ক্লাসেরই কোয়েশ্চেন পরীক্ষা প্রশ্নপত্রে যে কোয়েশ্চেনটা থাকবে সেটা যদি আমরা একটু পড়ি এবং একটু ভাবি, তাহলেই আস্তে আস্তে সেই ফর্মুলাগুলো বেরিয়ে আসবে। তাহলে ফার্স্ট হচ্ছে রিড অ্যান্ড থিঙ্ক, পড়ো এবং ভাবো। তারপরে আমরা চলে আসি যে হোয়াট মেক্স গুড প্যারাগ্রাফস। আমরা একটা জেনারেল আইডিয়া বললাম, একটা জেনারেল প্যারাগ্রাফের রুলস বললাম। এবার একটা গুড প্যারাগ্রাফ কী করে করা যায়? গুড প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদের তার আগে একটা টপিক স্মরণ পড়লো। সেই টপিকসটা হচ্ছে যে গুড রাইটিং ডাজ নট হ্যাপেন বাই অ্যাক্সিডেন্ট। আমরা এটা সবাই জানি যে গুড রাইটিং অর্থাৎ ভালো লেখনী, ভালো প্যারাগ্রাফ, ভালো স্টোরি, ভালো রিপোর্টিং, ভালো লেটার, ভালো এসে, হ্যাঁ, তারপরে যে কোনো জিনিস যা কিছু আমরা লিখব সব কিছুতে যে জিনিসটা দরকার, যে ফর্মুলাটা বেশি কাজ করে সেটা হচ্ছে গুড রাইটিং ডাজ নট হ্যাপেন বাই অ্যাক্সিডেন্ট। একটা ভালো লেখনী, একটা ভালো প্যারাগ্রাফ কোনোভাবেই কল্পনা করে কিংবা শুয়ে কিংবা কারো কথা শুনে কোনো দিন ভালো লেখা যাবে না। শুনেও লেখা যাবে না। শোনাটা হচ্ছে করার অপর একটা পদক্ষেপ। কোনো কিছু করার, বাস্তবে রূপ দেওয়ার আগের পদক্ষেপটা হচ্ছে শোনা। তাহলে শোনাটাই সব কিছু নয়, শোনাটাই লেখা নয়। তাহলে শুনে করা যাবে না। সেই জন্য যা কিছু লেখনী লিখতে হবে সব কিছুই প্র্যাকটিসের মাধ্যমে। সেই জন্যেই এটা খুব কার্যকরী একটা ভূমিকা।
যে গুড রাইটিং ডাজ নট হ্যাপেন বাই অ্যাক্সিডেন্ট, সেই জন্য এটা অ্যাক্সিডেন্টালি হবে না, সেটাকে লিখে লিখে প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। তারপরে আরও একটা প্যারাগ্রাফ সম্পর্কে বা লেখনী সম্পর্কে স্মরণ হয় যে অনেক স্টুডেন্ট যারা পড়ে বেশি কিন্তু লেখে কম, বিশেষ করে রাইটিং স্কিলে। আমরা রাইটিং স্কিলে যদি সঠিক মানেটা বুঝি তাহলে আমরা বুঝতে পারবো যে রাইটিং মানেই লেখা, লেখা বাদ দিয়ে শুধু পড়া, এটাতে এর মধ্যে পড়াটা কিন্তু সেরকম আসে না। কিন্তু আমরা যে আজকাল তোমাদের মধ্যে যে একটা চিন্তা ভাবনা আসে যে না শুধু একবার লিখলাম 10 বার পড়বো, এটা কিন্তু সঠিক পদ্ধতি বা সঠিক মূল্যায়ন নয়। রাইটিং স্কিল মানে লেখা দক্ষতা। লেখার দক্ষতা কখন বাড়বে? যখন আমি প্রচুর প্রচুর পরিমাণে লিখব, তখনই একমাত্র লেখার দক্ষতা বাড়বে। এখানে পড়ার কোনো ভাগ আসছে না, একবার দুবার পড়লেই যথেষ্ট, কিন্তু লিখতে হবে অনেকবার। এবার প্র্যাকটিস মেক্স এ জেনারেল স্টুডেন্ট টু দ্য টপার, অর্থাৎ প্র্যাকটিস করে করে একটা সাধারণ মানের স্টুডেন্ট একটা টপার স্টুডেন্টে পরিণত হতে পারে। তাহলে আমরা যদি আবার এই চিন্তাটা মনের মধ্যে রাখি যে আমি তো ক্লাসে ভালো স্টুডেন্ট নই, তাহলে কেন এত ভালো রেজাল্ট করবো, বা কেন এত ভালো নাম্বার পাবো, বা কেন বেশি এটা নিয়ে ভাববো, এমন কথাটা কিন্তু ইংরেজির ক্ষেত্রে, বিশেষ করে এই রাইটিং স্কিলের ক্ষেত্রে কার্যকর নয়। এই কথাটা একদম ভুল। তুমি প্র্যাকটিস করো না বলেই তোমার এই অন্য একটা অদ্ভুত চিন্তা মাথায় আসে। যখন প্র্যাকটিস শুরু করে দেবে তখন থেকে এই অদ্ভুত চিন্তাগুলো, কল্পনাগুলো মাথা থেকে আউট হয়ে যাবে এবং পুরো বাস্তব জগতে ফিরে আসবে। আমরা কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুনগুলো একটু মাথায় রাখতে হয়, পড়ে পড়েই রাখতে হয়, লেখার সময়ে অবশ্যই মনে রাখতে হবে। কি করব, আমরা অনেক কিছু রিপিটেশন করি, অর্থাৎ একটা লাইনকে 2 বার 3 বার লিখে দিলাম। এই 2 বার 3 বার লিখে দেওয়াতে কি হলো, রাইটিংয়ের যে গভীরতা, ডেপথনেস বা রাইটিংয়ের যে একটা সুন্দর মাধুর্য, বিউটিফুলনেস, এই জিনিসগুলো কিন্তু হারিয়ে যায়। তারপরে কি করতে হবে, সেন্টেন্সগুলোকে ফ্লো রাখতে হবে। ফ্লো অর্থাৎ আমি প্রথম সেন্টেন্স থেকে শেষ সেন্টেন্স পর্যন্ত, অর্থাৎ একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সকে ব্রিজ করতে হবে, কানেক্টেড করে দিতে হবে। অর্থাৎ আমি পুরো একটা প্যারাগ্রাফ লিখলাম আর শেষে এমন একটা উদ্ভট লাইন লিখে দিলাম যেটার সঙ্গে প্যারাগ্রাফের কোনো মিল নেই, পুরো অমিল। আমি একটু বাংলায় বলছি, গরুর সমস্ত রচনা লিখলাম, শেষে গিয়ে মনে পড়লো আরে গরু যে ঘাস খায় সেটাই তো ভুলে গেছি। আমি শেষে লিখলাম যে গরু ঘাস খায়। সেক্ষেত্রে এই ইররিলেভেন্ট পয়েন্ট, একটা ফ্লো থাকলো না, এখানে একটা ব্রিজ তৈরি হলো না। অর্থাৎ প্রত্যেকটা লাইনের সঙ্গে পরের লাইন, তার পরের লাইন একদম পুরো সিকোয়েন্স থাকবে এবং কানেক্টেড থাকবে। হ্যাঁ, এইভাবে প্যারাগ্রাফটা লিখতে হবে। তাতে কি হবে, যিনি পড়বেন তিনিও খুশি হবেন, অর্থাৎ পরীক্ষক, এবং সেক্ষেত্রে নাম্বারটা ভালো পাওয়া যায়। তারপরে কি আছে, আমাদের একই রকম সেন্টেন্স আমরা 2 বার বা 3 বার ইউজ করি, মানে একই রকম শব্দ আমরা 2-3 বার ইউজ করি। কিরকম, সাপোজ ইনক্রিজ, আমরা পরে আবার ইনক্রিজ কথাটা লিখলাম। অর্থাৎ একটা প্যারাগ্রাফের বিভিন্ন লাইনে গিয়ে আমি 2 বার 3 বার ইনক্রিজ কথাটা লিখে দিলাম। এখানে কিন্তু সেন্টেন্সের বা প্যারাগ্রাফের মাধুর্যটা কমে যায়। আমি ইনক্রিজ একবার লিখলাম, তার একটা বিকল্প মানে আমাদেরকে যদি আমি লিখতে পারি, আমি এরপরে আমি আর ইনক্রিজ লিখলাম না, আমি লিখলাম গো আপ। আমি প্রেজেন্ট ভার্ব দিতে পারি কিংবা যে কোনো ভার্বই দিতে পারি। অর্থাৎ আমি একটা শব্দ একবারই লিখবো, তাতে আমার সেন্টেন্সটা বা প্যারাগ্রাফটা খুব সুন্দর হবে এবং খুব পড়তেও ভালো লাগবে এবং সেক্ষেত্রে নাম্বারটাও ভালো পাওয়া যায়। তাহলে এটা হলো ভকেবুলারির ভ্যারাইটি থাকতে হবে। তার মানে ভকেবুলারির ভ্যারাইটি থাকতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। একটা সেন্টেন্স, একটা শব্দ, বিকল্প শব্দগুলো জানা রাখা দরকার। তবে হ্যাঁ, অনেকেরই সেই বিকল্প শব্দ নেই, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মানটা একটু ডাউন হয়ে যাবে, মানটা একটু কমে যাবে রাইটিংয়ের। পরে চলে আসি, আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফ একমাত্র বায়োগ্রাফি বাদ দিয়ে, একটু আগে যেটা ডিসকাস করলাম, বায়োগ্রাফি বাদ দিয়ে প্রত্যেকটা প্যারাগ্রাফই আমরা প্রেজেন্ট টেন্সে করব। যথাসম্ভব চেষ্টা করব প্রেজেন্ট টেন্সে করার। কখনো কখনো বিকল্প হিসাবে পাস্ট কিংবা ফিউচার আসতে পারে, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, আমাদের
যথাসম্ভব চেষ্টা করতে হবে সিম্পল সেন্টেন্সে লেখার। সিম্পল সেন্টেন্সে প্যারাগ্রাফটা লিখতে হবে। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। সিম্পল সেন্টেন্সে লিখতেই হবে এমন কথাটা আমি বলছি না, তবে ছাত্র অবস্থায় যদি প্র্যাকটিসটা একটু দুর্বল থাকে তাহলে সিম্পল সেন্টেন্সে লিখলে ভুল কম হবে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে যদি পদটা বেছে নেওয়া হয় বা লেখা হয় সেক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সেই জন্য এই নির্দেশটাই স্টুডেন্টদের দেওয়া হয় যে তারা যেন সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করে, তাতে ছোট ছোট সেন্টেন্স হোক, নিজের মতো করে হোক। আমাকে বইয়ের ভাষায় লিখতে হবে তা নয়, বইয়ের ভাষা লিখলেই বরং কম নাম্বার পাওয়া যায়, কারণ একটা এক্সামিনার সবসময় তার স্কেলিং দেখে নেয় একটা স্টুডেন্টের কতটা মাপ হতে পারে, সে বই দেখে লিখেছে নাকি নিজে থেকে লিখেছে, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্টস। তো এখানে ভাষাটা নিজের লিখবে এবং সোজা ছোট ছোট সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে ছোট ছোট সেন্টেন্স বানালেই যথেষ্ট। সেই জন্য বলা হয় যে সিম্পল সেন্টেন্সটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, কমপ্লেক্স কম্পাউন্ডটাকে যতটা পারা যায় একটু দূরে থাকতে হবে সেখান থেকে। যদি আমি সেন্টেন্সটা সঠিক করতে পারি তাহলে লেখা যাবে। আর কিছু আরও যেমন আছে যে এবার আমরা যখন এইভাবে তো এটা লিখলাম, আমরা যখন বডিতে আসবো আমাদের অনেক সময় ধারণা থাকে যে বডিতে এতগুলো পয়েন্টস কী করে দেব। আমাদের তো আমরা যে বিভিন্ন ক্লাসে আমরা যেখানেই আমরা প্যারাগ্রাফের কোয়েশ্চেন পাই না কেন আমরা সেখানে দেখি যে কোয়েশ্চেনগুলোতে অবশ্যই পয়েন্টস দেওয়া থাকে। উইদাউট পয়েন্টসে কিন্তু প্যারাগ্রাফ খুব কম থাকে না বললেই চলে। এই পয়েন্টসগুলোর ওপর আমি কিন্তু সেন্টেন্সগুলোকে বানাবো, অর্থাৎ সেন্টেন্সগুলোকে তৈরি করতে হবে ঠিক পয়েন্টসগুলোর উপরেই। হ্যাঁ, সেই পয়েন্টসের উপরেও আমরা সেই বিষয়টার উপর কানেক্টেড দুটো একটা করে সেন্টেন্স আমরা বাড়াতে পারি, যদি সেই বাড়ানোর মতো পরিসর থাকে তবে। কিন্তু সেই পয়েন্টসের উপর দিয়ে যদি সেন্টেন্সটাকে সুন্দর করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সুন্দর করে আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো সেন্টেন্সটা হয়ে যাবে এবং সেন্টেন্স হতে হতেই আস্তে আস্তে প্যারাগ্রাফটাও সম্পূর্ণ হবে। তারপরে আমাদের সিঙ্গেল সেন্টেন্সে লিখতে হবে এবং সিম্পল সেন্টেন্সে যেটা আমরা বললাম, এবং প্রত্যেকটা টু দ্য পয়েন্ট লিখতে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্স যেন ভুল কম হয় সেই ব্যাপারগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে বানান স্পেলিং মিস্টেকের ব্যাপারটা তো অবশ্যই থাকছে। লেখার সময়ে আরেকটা যেটা মূল শেষ পয়েন্ট যেটা হচ্ছে রাইটিং এফিসিয়েন্সি। রাইটিং এফিসিয়েন্সি কিন্তু সহজে বাড়বে না। রাইটিং এফিসিয়েন্সি রাইটিং এফিসিয়েন্সিটা কিন্তু বারবার লেখার মাধ্যমেই বাড়ে। এটা কিন্তু একবারে বাড়বে না। একবার ভুল হলো, প্রথমবারে তো অনেক বড় ভুল হবে, তারপরে ভুল কমবে, তারপরের বার ভুল কমবে, এইভাবে যত লেখা যাবে ততই কিন্তু ভুল ভ্রান্তিগুলো কমে যাবে এবং রাইটিং এফিসিয়েন্সিটা বাড়বে, অর্থাৎ লেখার দক্ষতাটা বাড়বে, স্কিলিংটা বাড়বে। তাহলে এই এফিসিয়েন্সি বৃদ্ধি করাটা আমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমরা প্র্যাকটিস যত করব তত আমাদের লেখার দক্ষতাটা প্রচুর হারে বেড়ে যাবে। এইভাবে সমস্ত আইডিয়াটা আমরা এবার তো আমরা চলে এলাম, আমরা প্রথমেই ডিসকাস করলাম যে ফার্স্ট সেন্টেন্স যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলছি এবং লাস্টে যেটা থিসিস সেন্টেন্স, কনক্লুডিং সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সকে আমরা খুব ভালো করে লিখব। এর মান যেন খুব ভালো মানের হয় এবং এই দুটো সেন্টেন্সকে প্রথমত আমাদের এই জিনিসগুলোকে লক্ষ্য রাখা দরকার আছে যে প্রথম সেন্টেন্সটা এবং শেষ সেন্টেন্সটা যেন খুব ভালো হয়। তারপরে বডিতে আমরা কারণগুলোকে ব্যাখ্যা করব, সেখানে এক্সাম্পল আমরা দিতে পারবো, কোটেশন আমরা দিতে পারবো, তারপরে সেগুলোকে আমরা এলাবোরেট করব। all other ideas in the body is related to the main ideas. আমরা যত কিছু ব্যাখ্যা করি না কেন মেইন যেটা টপিকস, ফার্স্ট টপিকস বা যেটাকে আমরা বলছি প্রথম টপিক, ফার্স্ট টপিক, সেই ফার্স্ট টপিক্সের উপরে পুরো ব্যাপারটা কিন্তু ডিপেন্ডস করবে। এইভাবে প্যারাগ্রাফ লিখলে আশা করি নম্বরের দিক দিয়েও যেমন ভালো নম্বর পাওয়া যায় এবং পাশাপাশি বিভিন্ন রকমের জব অর্থাৎ চাকরি পরীক্ষাগুলোতেও যেখানে প্যারাগ্রাফ থাকে, এসে রাইটিং থাকে, আর্টিকেলস লিখতে বলে, সেখানেও কিন্তু আমরা এই জিনিসগুলো শিখে রাখলে, বেসিক জিনিসগুলো শিখে রাখলে প্যারাগ্রাফটা খুব সুন্দরভাবে পারবো। এইভাবে আমরা আজকে প্যারাগ্রাফের ডিসকাশন
করলাম। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যে এইটা কোয়েশ্চেন হয়তো আগেই করে ফেলতাম। বোর্ডের মধ্যে একটা কিছু ভুল ছিল, যেই ভুলটা চিহ্নিত করে আমাদেরকে নিচে রাইট অপশানে গিয়ে ভুলটা কোথায় আছে, কি ভুল আছে, সেটা কিন্তু আমাদের বোর্ড থেকে লিখে, আমাদের রাইটিং অপশানে লিখে আমাদের কিন্তু দেখাতে হবে। আমরা কিছু একটা পয়েন্টসটা আমরা কিছু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে যে মেন একটা, অর্থাৎ এক নজরে যেটা বলা হয়, একটা সাইট। সেটা কি? প্রথম হচ্ছে টপিক সেন্টেন্স, যেটা আমরা বললাম। প্রথম পয়েন্টটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সটা আমাদেরকে কি বোঝাচ্ছে? টপিক সেন্টেন্সটা বোঝাচ্ছে মেন আইডিয়া বা ফার্স্ট সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স of the paragraph. Main idea or first main idea or first sentence of the paragraph. এটা এক নম্বর। দুইটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স। কোনটাকে বলা হচ্ছে? সাপোর্টিং সেন্টেন্স। এগুলো মৌখিকভাবে আমরা আলোচনা করলাম, তারপরে আমরা একটু লিখে এক নজরে এটাকে আমরা দেখিয়ে দিতে চাইছি। সাপোর্টিং সেন্টেন্স, এই সাপোর্টিং সেন্টেন্সটা হচ্ছে বডি, যেগুলোর মধ্যে থাকবে রিজন, এক্সাম্পলস, স্ট্যাটিস্টিক্স, কোটস, etc. That means the evidence that you feel why the first line is true, that is body of the paragraph. Last হচ্ছে 3 নম্বর হচ্ছে concluding sentence. Concluding sentence, কনক্লুডিং সেন্টেন্সকে আরো একটা বলা যায় থেসিস স্টেটমেন্ট। থেসিস স্টেটমেন্ট এটা কনক্লুডিং সেন্টেন্স থেকে বলা হয়। কনক্লুডিং সেন্টেন্সটা কিরকম হবে? কনক্লুডিং সেন্টেন্সটা হচ্ছে আমরা যা মূল বডিতে বা সাপোর্টিং স্টেটমেন্ট এবং টপিকস থেকে শুরু করে সাপোর্টিং স্টেটমেন্ট পর্যন্ত যা লিখলাম সেটা সম্পর্কে বলতে হবে। অর্থাৎ টেল হোয়াট ইউ রোট অ্যাবাউট। সেটাই লেখো, সেটাই বলো যেটা তুমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হলো বা বলা হলো, সেটাই কিন্তু লিখতে হবে। তাহলে প্রথমটা মেন আইডিয়া অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স, যেটা আমরা আলোচনা করব সেটা বলতে হবে। আমরা পুরো বডিতে যে জিনিসটা আলোচনা করব, যে টপিকসগুলো, যে আইডিয়াসগুলো আমরা আলোচনা করব, সেগুলো আমরা প্রথম ফার্স্ট সেন্টেন্সে বলবো, টপিক সেন্টেন্সে বলবো। তারপরে আমরা পুরো টপিকসটাকে এলাবোরেট করব, অর্থাৎ রিজন দেব, এক্সাম্পল দেব, স্ট্যাটিস্টিক্স দেব, কোর্স দেব, দিয়ে পুরো জিনিসটাকে ডিসকাস করব। ডিসকাস করে এবার আমরা ডিসকাস করে কি পেলাম, কি বলা হলো, সেটাকে কনক্লুডিং করার জন্য বলতে হবে। যা লিখলে সেটার উপরে একটা কথা একটা সেন্টেন্সে সুন্দর করে বলতে হবে যে আমাদের কি বলা হলো। হ্যাঁ, আমরা ফার্স্ট সেন্টেন্সে কি আমরা বলবো, কিসের উপর আলোচনা করব, সেটা আমরা বললাম। সে আলোচনাটা আমরা বডিতে করলাম।
আর আলোচনা করে আমরা কি পেলাম সেটা কিন্তু আমরা লাস্ট লাইন, যেটাকে কনক্লুশন, যেটাকে বলা হয় থেসিস স্টেটমেন্ট। থেসিস মানেই হচ্ছে যে এখানে পুরো কনক্লুশন নিয়ে আসা, অর্থাৎ মূল সারাংশটা একটা লাইনে লিখতে হবে, সামারাইজ করতে হবে। দ্যাট মিনস সামারাইজ করতে হবে, সামারিটা নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে। আমরা আরেকটা যেটা জানি দরকার, আমাদের জানা দরকার, আমাদের কোহেরেন্স বজায় রাখতে হবে। কোহেরেন্স এটা কিন্তু খুব মূল্যবান জিনিস। কোহেরেন্স মেনটেন করতে হবে। হাউ টু মেনটেন কোহেরেন্স? প্যারাগ্রাফ লিখতে গেলে কিংবা যে কোনো রাইটিং লিখতে গেলে এই কোহেরেন্স মেনটেন করাটা দরকার। ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্স। ওয়ার্ড, ফ্রেজ এগুলোর গঠন কাঠামো, সিনট্যাক্সটাকে সুন্দর রাখতে হবে, রেখে সেন্টেন্স বানাতে হবে। আর প্রত্যেকটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সে যে একটা স্মুথলি এবং একটা বড় আকারে একে অপরের উপর নির্ভরশীল সেন্টেন্সগুলোকে বা সেন্টেন্স প্রক্রিয়াকে কোহেরেন্স সিস্টেমের মধ্যে আনতে হবে। অর্থাৎ স্মুথলি সেন্টেন্সটাকে বানাতে হবে, স্মুথলি লিখতে হবে, অর্থাৎ সাবলীল সেন্টেন্স লিখতে হবে, ছোটোখাটো এবং বোধগম্য অর্থাৎ সুন্দরভাবে বোঝা যায় এমন সেন্টেন্স লিখতে হবে। কি লিখতে হবে? সেটাকে প্যারাগ্রাফ যদি হয় লার্জলি লিখতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফ তো আর একটা সেন্টেন্সে হয়ে যায় না, সেক্ষেত্রে কয়েকটা সেন্টেন্স হয়, সেই জন্য এটা লার্জলি লিখতে হবে। এবং সিকোয়েন্সটা কি থাকবে? টু অন অ্যানাদার, অর্থাৎ একে অন্যের উপর নির্ভরশীল থাকতে হবে। ডিপেন্ডস on another, depends, হ্যাঁ, একে অপরের প্রতি অথবা একটা সেন্টেন্স অন্য সেন্টেন্সের প্রতি একটা সুন্দর সম্পর্কযুক্ত থাকবে। হ্যাঁ, সিকোয়েন্সটা বজায় থাকতে হবে। এইভাবে কিন্তু কোহেরেন্স ফর্মুলাটা মেনটেন করতে হবে। একটু আগে যেগুলো জিনিস আলোচনা হলো এগুলো এইভাবেই আলোচনা করতে হবে এবং লিখতে হবে। এইভাবে আমরা এর পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সেটা নতুন নোটিশ হতে পারে বা যে কোনো একটা রাইটিং স্কিল হতে পারে। প্রথম আজকে আমরা প্যারাগ্রাফ নিয়ে ডিসকাশন করলাম। যদি এটা নিয়ে কোনো বুঝতে সমস্যা হয় কিংবা এটা হতে পারে আমারও বলতে ভেবেছি এক, বলেছি একটু অন্য, সেক্ষেত্রেও কমপ্লিমেন্টস দিতে পারে। কমপ্লিমেন্টসটা ভালো, গুড আর ব্যাড, ইট মে বি, যেটাই হতে পারে। এবং আমরা পরবর্তী ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসবো। স্টে টিউন ফর দ্য নেক্সট। থ্যাংক ইউ।